আমি আপনার ধন্যবাদ। এই সম্প্রতি সময়ে কিছু সাক্ষাৎকার আমি দেখেছি, সেগুলো গণমাধ্যমে অনেকেই দেখেছেন, যার কারণে আমি আসলে, আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না, ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না, যার কারণে এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি এই জন্য আর পুনরাবৃত্তি না করি। আপনি কেমন আছেন, কোথায় আছেন বলবেন? আমি ভালো আছি। ভালো আছি। আমার নিরাপত্তার স্বার্থে কোথায় আছি এটা তো কাউকে বলিনি। আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন আসে না। বাট আমি ঠিক আছি, আচ্ছা, যাক। এতটুকুই বলতে পারি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখা গেছে আসলে হয় নাই। আপনি হুম। গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন, এরকম খবরও এসেছে। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন। সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা। আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন, অনেকে দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই। এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই। আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে 626 জন প্রসঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে। কারা, নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, এই দুজনকে। মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল না, একটা সাজানো ব্যাপার ছিল। কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো। একজন চলে গেলেন বেলজিয়ামে, আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে, রিমান্ডেও আছেন, তিনি গেছেন। মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে। গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ, এরকম কি আসলেই কোনো বিষয় আছে আপনার জানা মতে? কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলির উত্তর আমার কাছে জানা নাই। যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি। প্রথম, আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে, একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল, এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি। এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব। একেবারেই ডাহা মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নাই। আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না, কারণ আমার নলেজ এটা নাই। যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই। তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি, যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদও বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন, সেটি সম্ভবত সত্য নয়। উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই। যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন জুনাদ আহমেদ পলক এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন, ওনার বিষয়টি সম্ভবত সত্য নয়, আমি যতটুকু জানি। আচ্ছা, সম্ভবত সত্য নয়, আমরাও আসলে সম্ভবতই জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা না, আটক এটি করা সত্য হয়েছে। নয়। আচ্ছা। এটি এটি একটি অসত্য গুজব ছিল। আচ্ছা, মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই, তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন? যে কেউ চলে যাচ্ছেন, না, কেউ আটক হয়ে যাচ্ছেন, কেউ দেখুন, হচ্ছেন। এটা তো এটা আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনো তথ্য নাই, কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে, এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে, অফিসে আক্রমণ করা হচ্ছে, লুটতারাজ করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, এরকম একটা বাস্তবতায়, কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে এই হিসাব মিলাবেন? হ্যাঁ, কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে, কে পেরেছে কে পারেনি, কেন পেরেছে কেন পারেনি, এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এটা এসবের উত্তর দেবা, উত্তর খোঁজা। জি, আমি পরের জায়গাটি যাই। আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল, যেটি উনি বারে বার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো।
কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া। তো উনি ফিল করছিলেন, যতটুকু আমি জানি, যে ওনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন ইন এ সেন্স। ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন, উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়, এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল টার্গেট গুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন, এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানেই থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া, এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপরে যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো। মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল, সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন, এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম, কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়া যাবেন। তো যাই হোক, তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো সেই তখন এই 4 তারিখের যে ইয়েটা, যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার ওভাবে বলেছিলেন যে মানে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম, কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন, এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে একটা অংশ, দেশের একটা অংশ বলছে যে উনি, উনারকে যে তারা যেভাবে তাকে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নাই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যে যেটি বলা হয় যে মানে 5 তারপরে কি তারিখে তিনি উনি নাকি ক্ষমতা, পদত্যাগপত্র সাইন করেছিলেন, তিনি থাকবেন না, এই আমি সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার আমি মধ্যে কাজ করছিল তারপরে আমি আসি প্রক্রিয়ায়? আমি আমি আসি জি। অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ, 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন, ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা আমি আহ, যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো, এই কারণে, কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে, এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে, যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর আহ, রাষ্ট্রপতির কাছে নিয়ে যেয়ে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল বলে জানেন অফিসিয়ালি। কি? সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে, এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে, এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। যে কারণে ওই কাজ, ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং একটা তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে, 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন
প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, হুম। কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি। আচ্ছা, কারণ সেটি এমন রাষ্ট্রপতি একটা হতে চান। সিচুয়েশন ক্রিয়েট করা হলো, হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না। কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, হুম। পদত্যাগপত্র হস্তান্তর করবেন, মানে সেটি নতুন একটা সম্ভব সরকার হয়নি। হবে সেটাকে উনি ওভারসি করবেন। জি, হ্যাঁ, মোহাম্মদ আরাফাত, রাইট। আমি একটু এখানেই জানতে চাই যে আপনি বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন। তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য, নানান রকম কথাবার্তাও বলতে শুনছি, এবং আহ, তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা, ওটাতে যেটি লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। হুম। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, রাইট? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট, না, এখনো না। কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট, এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হুম। হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশনাল উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলেই কনস্টিটিউশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই। এইটা একটা। দ্বিতীয় জিনিস, আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন, উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন বা এটা বলছেন, কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে, আজকে দেশের অবস্থাটা কি? কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না। উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে, সেই ট্রানজিশনটা তো হয়নি। বরং আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি সাংবাদিক, কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো দখল করা হয়েছে। আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ, তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। কি অন্যায় করেছে তারা? এরা কি খুনি? এরা কি ধর্ষক? আপনার মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ, তার বিরুদ্ধে আপনার তারা মামলা দিয়েছে, কি মানবাধিকার বিরোধী মামলা। এবার তো এই যে যে ঘটনাগুলি ঘটছে, এই বাস্তবতা কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন? এটা তো পারবেন না, যে কারণে উনি এই ফাইটটা করছেন। কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে, আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান, আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কোথাও আইন শৃঙ্খলার কিছু আছে? মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায়, চারিদিকে তো জঙ্গিদের আস্ফালন, যত বড় বড় ক্রিমিনাল, যত বড় বড় ক্রিমিনাল এদের সবাই ছেড়ে দিয়েছে, যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে। আর যত আপনার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে। এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক, তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না, এরকম বিষয় তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি, এরকম আনুমানিক কোনো হতে তথ্য তো হবে তো। আসলে আসলে আপনি অনেক এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি, আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন, এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি। সঠিক তথ্য আমরা পাইনি তো।
আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি, যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে বল, কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন, টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে, ধরুন 15 বছরে? আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে। কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে, আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ হ্যাঁ, হচ্ছে, সেটার বাইরে মানি আমি নেইনি, লন্ডারিং। আমি জানি যত 10,000 ডলার না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত প্রত্যেকটা টাকা মানুষের নাই যারা, ভাই। না এত টাকা দরকার নাই তো, আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? হুম। বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মেশেন ডানে ভাবে, আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, পড়তেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এই এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে, কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন, স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করে, যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে তো জিনিস শোনেন, যে যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আমি জানি 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি হুম। ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে এসালাম বলেন কত টাকা যে, পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার যেমন হয়েছে এখান পিকে থেকে, হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো না। বহুবার করেছি, কত টাকা পাচার করেছেন? আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও টাকা পাচ্ছি না, পাচার হ্যাঁ করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়বীয় কথা দায়িত্বে বলে যারা এগুলো। থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে তো করেছেন সেটি এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়বীয় কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে, আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন,
জি, আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল। আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলেও আমরা জানেন? করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি, এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত, আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের যে কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন, যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম। আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে যে বলছি, হ্যাঁ এটি নো নো নো, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফিপে যেটা বলা হয় সেটা অসত্য। জি, বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। জি, আমি তো বললাম জি, যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় হুম, কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি, আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর তো এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার কিন্তু। তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি, জি, আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে হুম, সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি, এক। আর দুই জি, হচ্ছে জি, আসলে মানে দুই রাজনৈতিক টাকা পাঁচ কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত সব হ্যাঁ, সময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ। আমরা তখনও জানতে ওই পারিনি, ওইটা এখনো ওইটা একটা। ওইটা ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল, মানে হুম। তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন ব্যাংকগুলি তো না। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে এই টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে, 2008 সালে মোহাম্মদ আমেরিকাতে। আরাফাত, আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা, হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই, এবং আমি সেটা মোটা বলছি অঙ্কের যে টাকা পাচার হয়ে গেছে বলে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন জি, আছে অর্থ পাচারে। নিশ্চয়ই, আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, কিন্তু আর দুই এই টাকার এইসব হাজার কথাগুলি কোটি বা কিন্তু খুব লক্ষ কোটি, সেই সংখ্যাটা নিশ্চয়ই না, সমান না। যাই এইটাই হোক তো বলছে, এইটাই তো হচ্ছে। ওই হ্যাঁ, হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই কিন্তু আপনারা নাই, বলতে থাকেন নাই, আমার নাই। কাছে প্রমাণ নাই। এবং এটা এক্সিস্ট, প্রমাণটা করার এবং জন্য এটা, সরকার আমাদেরকে এবং সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে এবং গিয়ে পাই না। এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না। সেটা এইটাই আমি বলছি, আপনার যাক, কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, এই করছেন, আমি প্রশ্নে আর উত্তর না দেওয়ার যাই, পর। মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে। যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এ পাচার করেছে। আমি আপনাকে দাঁড়ান, এটা নিয়ে লাস্ট একটা কথা বলে নিই। বলুন। আমি সিম্পল একটা কমন সেন্স থেকে বুঝিয়ে দিই। 15 সাড়ে 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, রাইট? যে ডেভেলপমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের ডেট টু জিডিপি রেশিও কত আমি এক্সাক্ট এখন বলতে আমাদের? পারবো না। আচ্ছা আমি বলি, এটা বলতে, এটা এই জিনিসগুলো না জানলে হ্যাঁ, বাকি জিনিসগুলো বোঝা মুশকিল। আমি একটু আপনাকে বলে দিই, হ্যাঁ ডেট টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%। অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ, সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36ই ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছি, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের হুম, জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? হুম, সো আমার কথা হলো এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে এত বিলিয়ন ডলার, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন 2009-এ? $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5ই আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার
বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন, আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল। তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়ে গেছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায় তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে তার হলো? মানে এই এই উত্তর আপনি দেন। তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। অনেক ফুলে আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে? আমি সেটাই বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জি।